আজকে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আমাদের পড়াশোনা করব। আমরা সরাসরি একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অন্তর্গত বিভিন্ন যে অঙ্গ সেগুলো আগে জানব। আমরা সবাই জানি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেন ফাংশন হচ্ছে ওজেনেসিস, ফর্মেশন অফ ওভাম, ডিম্বাণু উৎপাদন এবং নিঃসরণ, এমব্রায়ো ফর্মেশন, ভ্রূণ গঠন এবং একটা ভ্রূণকে চাইল্ড বা শিশুতে রূপান্তরিত করা। এই টোটাল কাজগুলো যে অঙ্গ সমন্বয়ে গঠিত তন্ত্রের মধ্য দিয়ে সংঘটিত হয় তাকে আমরা বলি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা সরাসরি চলে যাই একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডায়াগ্রাম দিয়ে। দিস ইজ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের তিনটে অঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। একটা প্রধান যৌনাঙ্গ অর্থাৎ প্রাইমারি সেক্স অর্গানস, দেন সেকেন্ডারি সেক্স অর্গানস গৌণ বা আনুষঙ্গিক যৌনাঙ্গ, তারপর এক্সটার্নাল সেক্স অর্গান বা বহিস্থ যৌনাঙ্গ। প্রধান যৌনাঙ্গ যাকে আমরা বলি ডিম্বাশয়, ওভারি। সেকেন্ডারি আনুষঙ্গিক যৌনাঙ্গ আমরা ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, ভ্যাজাইনা অ্যান্ড বার্থোলিন গ্ল্যান্ড সেগুলো বলবো। এক্সটার্নাল যে যৌনাঙ্গ তার মধ্যে আমরা আলোচনা করব মন্স পিউবিস, লেভিয়া মেজোরা, লেভিয়া মাইনোরা, ক্লাইটোরিস and vestibules. I have already given you some diagrams. আমরা বিদেশি একটি বই থেকে আমি ছবি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো হয়েছে, সেই গ্রুপের ছবিগুলো তোমরা দেখবে। আমি আজকে পড়ানোর সময়ও সেই ছবি থেকেও আমি পড়াবো। দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে রাইট ওভারি, লেফট ওভারি, ওকে। দিস ইজ দ্য লিগামেন্ট কল্ড ওভারিয়ান ligament of ovary which can attach the ovary with the outer surface of the uterus. This is fallopian tube, right, left, ovarian duct, oviduct. এই ফ্যালোপিয়ান টিউব তার সামনের অংশটাকে বলা হচ্ছে ডিম্বচুঙ্গি, ওভিডিউকাল ফানেল মানে চোঙের মতো, অগ্রভাগে আঙুলের মতো অভিক্ষেপ আছে, ফিঙ্গার লাইক প্রজেকশনস কল ফিমড্রি। আর এটাকে বলা হচ্ছে ইনফান্টিবুলাম, এই অঞ্চলটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা, এটা হলো ইসথমাস অ্যান্ড এন্ডস টুয়ার্ডস দ্য ইউটেরাইন পার্ট। অ্যান্ড দিস ইজ ইউটেরাস, জরায়ু। জরায়ুর তিনটে লেয়ার, পেরিমেট্রিয়াম আউটার লেয়ার, মাস্কুলার endometrium, fundus, and this is the cavity body, and this is cervix. The uterus have three: fundus, body, cervix, and it is called internal OS and it is external OS. It is cervical canal, opens into the vagina. It is vaginal orifice by opening and to hymen. This is broad ligament. This particular ligament is responsible for the perfect location of the ovary with the fallopian tube. Okay, this is human female reproductive system.
আমি এবার সেই বিদেশি রাইটারের সেই বইটা, যে ছবি তোমাদের দেখেছো তোমরা, আমি সেটাকে দেখাচ্ছি। দেখো, each and everything is given here, only the left one is given। ঠিক আছে, আমি উঠে দাঁড়িয়ে দেখাচ্ছি, অসুবিধা হলে। দেখো এখানে একই জিনিস আমরা ছবিতে যা ওখানে দেখেছি, এটা তোমাদের দেওয়া আছে। লেফট ওভারি, ওভিডিউকাল ফানেল, থিমব্রি। ওভিডিউকাল ফানেলের এই গোড়াটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম অফ দ্য ওভারিন টিউব। ঠিক আছে, দেখো লেখা আছে ইনফান্ডিবিউলো পেলভিক লিগামেন্ট, এখানে জুড়ে রাখে এই লিগামেন্টের সাহায্যে ওভারিটাকে। এটা অ্যাম্পুলা অফ দ্য ইউটেরাইন টিউব, এটা ইস্থমাস, এই লিগামেন্টটাকে বলে ওভারিয়ান লিগামেন্ট, একটু আগে দেখানো হয়েছে। এটা ফান্ডাস, এটা ইউটেরিন ক্যাভিটি, ভেতরের লেয়ারটাকে বলে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, বাইরেরটাকে বলে পেরিমেট্রিয়াম। বডি অফ দ্য ইউটেরাস, ফান্ডাস বডি। আর এই রিজিয়নটাকে বলা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সের একটু আগে দেখিয়েছি, এটাকে বলে ইন্টারনাল ওএস অফ দ্য সার্ভিক্স। দিস ইজ সার্ভাইকাল ক্যানাল। এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল অফ ভ্যাজাইনাল সার্ভিক্স, হুইচ ওপেন ইন্টু দ্য ভ্যাজাইনা, and it is the fornix of the vagina, the base of the vagina. Okay, this is female reproductive system. Now we have to discuss about the ovary. Now we have to discuss about ovary, কারণ আমরা সবাই পড়তে চাই যে ওভারি স্ট্রাকচার। আচ্ছা, this is cross sectional view। দেখো লিখছে স্টেজেস অফ ওভারিয়ান ফলিকল, স্টেজেস অফ ওভারিয়ান ফলিকল ডেভেলপমেন্ট। এখানে একটা ওভারিয়ান ফলিকল অফ ডেভেলপমেন্ট আমরা এবার আলোচনা করব। অর্থাৎ একটা ডিম্বাশয়ের প্রস্থচ্ছেদ করলে তার ভেতরে কি কি অংশ দেখা যাবে সেটা এবার আমরা আলোচনা করছি। দেখো ছবিটা ভালো করে দেখে নাও, এবার দেখানোর সঙ্গে সঙ্গে আমি এক একটা করে আলোচনা করছি। দিস ইজ পারফেক্ট পজিশনিং। দেখো এইখানে বাইরের আবরণীটাকে, এটাকে বলছে ওভারিয়ান লিগামেন্ট। বাইরের যে আবরণীটা জার্মিনাল এপিথেলিয়াম, জার্মিনাল এপিথেলিয়াম, দ্য আউটার মোস্ট কাভারিং ইজ কল্ড জার্মিনাল এপিথেলিয়াম। বাংলা বইতে লেখা থাকবে জনন কলা। ডিম্বাশয়ের সবচেয়ে বাইরের আবরণ জার্মিনাল এপিথেলিয়াম। ওকে, এটি পেরিটোনিয়াম, ওভারির গুলো আমার স্ত্রীদের উদর গহ্বরে পেরিটোনিয়াম বা যেটাকে বাংলায় উদরাবরক ঝিল্লি বলা হয় তার সাথে যুক্ত থাকে। এটা একটা কিউবয়েডাল এপিথেলিয়াম, ঘনতলাকার আবরণী দিয়ে এই লেয়ারটা তৈরি হয়, এই আউটার মোস্ট লেয়ারটা তৈরি হয়। ঘনতলাকার আবরণী কলা, কিউবয়েডাল এপিথেলিয়াম। এই কলা থেকেই এই যে প্রাইমারি ফলিকলস বা প্রাইমোডিয়াল ফলিকলসগুলো এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে তৈরি হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট শিখলাম যে জার্মিনাল এপিথেলিয়াম। ঠিক আছে, এই জার্মিনাল এপিথেলিয়ামের ঠিক ভেতরে একটা সাদা লেয়ার আছে। এই লেয়ারটার নাম হলো টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, কি বললাম? টিউনিকা অ্যালবুজিনিয়া। একটু শোনো তো এদিকে।
টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে কোন লেয়ারটা? এই যে সাদা লেয়ারটা, অর্থাৎ জার্মিনাল এপিথেলিয়ামের ভেতরের লেয়ার, টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা অ্যালবুজিনিয়াটা হলো অ্যাসিডিক বা অম্লাসক্ত একটা শ্বেততন্তু, হোয়াইট ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়। হোয়াইট ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয় এবং এবং একটা বই দাও তো, মোটা বই। এই শ্বেত আবরক, যেটাকে আমি বললাম টিউনিকা অ্যালবুজিনিয়া, এই অংশ কোনো ডিম্বথলি বা যেটাকে আমরা বললাম প্রাইমারি ফলিকলস থাকে না। তাহলে জার্মিনাল এপিথেলিয়াম থেকে প্রাইমারি ফলিকলগুলো তৈরি হয়, ঠিক আছে? তার ভেতরের লেয়ারটা কি বললাম? টিউনিকা অ্যালবুজিনিয়া। ইট ইজ ফর্মড অফ হোয়াইট ফাইব্রাস কানেকটিভ টিস্যু। নেক্সট, ভেতরের অংশটাকে বলা হচ্ছে স্ট্রোমা, ধাত্র। জার্মিনাল এপিথেলিয়াম, টিউনিকা অ্যালবুজিনিয়া, আর ভেতরে হচ্ছে স্ট্রোমা বা ধাত্র। এটা একটা কানেকটিভ টিস্যু নেটওয়ার্ক, কানেকটিভ টিস্যু নেটওয়ার্ক অর্থাৎ সংযোজক কলার একটা অংশ, ঠিক আছে? এবং এটা এই টিউনিকা অ্যালবুজিনিয়ার সঙ্গে বেশ অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে আছে, জুড়ে আছে, সঙ্গে হয়ে আছে। এই অংশে ব্লাড ভেসেল আছে, এটাকে বলে হাইমেন। এটা ওভারিয়ান লিগামেন্ট দিয়ে আটকানো আছে। এই অংশে রক্তবাহ থাকবে, ব্লাড ভেসেল থাকবে, নার্ভ থাকবে, এখানে তোমার লিম্ফ বা লসিকা থাকবে, ঠিক আছে? কিছু কিছু মাসল ফাইবার্স থাকবে এবং ইনভলান্টারি মাসলস, অনৈচ্ছিক পেশি থাকবে। আচ্ছা, আর কি পাবো? এবারে আসছি, দেখো ডিম্বথলি। এই ডিম্বথলি মানে কি? ডিম্বথলিকে ইংরেজিতে বলছে ফলিকল। ফলিকল, দেখো ফলিকলগুলো কত রকমের। দেখো, সদ্যসৃষ্ট যে ফলিকল তাকে আমরা বলছি আদি ডিম্বথলি। আদি ডিম্বথলিকে ইংরেজিতে বলছে প্রাইমোর্ডিয়াল ফলিকল। ভ্রূণাবস্থায় এই যে একটু আগে বললাম জার্মিনাল এপিথেলিয়াম, এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে ভ্রূণাবস্থায় এটা সৃষ্টি হয়, দিয়ে এই স্ট্রোমাতে অবস্থান করছে। একটা নবজাতক সদ্য জন্মগ্রহণ করেছে, একটা বাচ্চা মেয়ে, তাদের ডিম্বাশয়ের ভেতরে এই প্রাইমোর্ডিয়াল ফলিকলের সংখ্যা হবে প্রায় 3 লক্ষ থেকে 5 লক্ষ, ঠিক আছে? আস্তে আস্তে বাচ্চাটা যত বড় হবে, পিউবার্টি, বয়স সন্ধিতে এসে পৌঁছাবে, তখন এই প্রাইমোর্ডিয়াল ফলিকলের সংখ্যা 60,000 থেকে 80,000 হবে। অর্থাৎ কি বললাম? যত বয়স বাড়বে সঙ্গে সঙ্গে এদের সংখ্যা কমতে থাকবে। হ্যাঁ, এবং প্রত্যেকটি আদি ডিম্বথলি অর্থাৎ এই প্রাইমোর্ডিয়াল ফলিকল অসংখ্য কোষ দিয়ে তৈরি, এবং এদের মাঝখানে লক্ষ্য করো একটা করে স্পট করা আছে। এই স্পটেড সেলগুলো কি না? উগোনিয়াম আদি ডিম্বকোষ, আদি ডিম্বাণু, ঠিক আছে? আচ্ছা, এবং লক্ষ্য করো এর বাকিগুলো একটি স্তরে আবরণ তৈরি করে আছে এবং তার ভেতরে একটি লেয়ার করা আছে। এবার কি হবে? গ্রোয়িং ফলিকল, দেখো আস্তে আস্তে গ্রো করছে। সিঙ্গেল লেয়ার ছিল, দেখো সিঙ্গেল লেয়ার ছিল, আমি আরো ক্লোজ ভিউতে দেখাচ্ছি। ওকে, প্রাইমোর্ডিয়াল ফলিকল উইথ সিঙ্গেল লেয়ার অ্যান্ড কেন্দ্রে, এটাকে আমরা কি বললাম? কেন্দ্রে বললাম উসাইট হলো। তারপর আস্তে আস্তে কি দাঁড়ালো? ডাবল লেয়ার দ্বিস্তরীয় ফলিকল তৈরি হলো। তারপর কি হলো? ফলিকল বিগিনিং অফ অ্যান্ট্রাম ফরমেশন, একটা তৈরি করলো। ফলিকল স্টিমুলেটিং হরমোন, FSH তোমরা পড়েছো।
তার প্রভাবে এই প্রাইমারি ফলিকল ক্রমশ সেকেন্ডারি ফলিকল এবং আলটিমেটলি গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়। গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়। তাহলে আমরা এবার দেখছি ছবিটাতে কি দেখছি, আর একবার দেখো। ছিল প্রাইমোরডিয়াল ফলিকল, সিঙ্গেল লেয়ার, হ্যাভিং অনলি ওসাইট ইন দ্য সেন্টার অফ দ্য সেল। ডাবল লেয়ার, দেখো আরো ক্লোজ করে দিলাম, ডাবল লেয়ার। তারপরে ফলিকল অ্যান্ট্রাম ফরমেশন, ফাঁকা তরলপূর্ণ একটি স্তর তৈরি হতে শুরু করলো। ফলিকল লক্ষ্য করো আস্তে আস্তে ম্যাচিউরিং ফলিকলে পরিণত হচ্ছে এবং অবশেষে উসাইট সমন্বিত জোনা পেলুসিডা লেয়ার সমন্বিত ম্যাচিওর ফলিকল তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে ফরমেশনটা হলো, এটা টোটালটাই এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটা তোমরা ক্লাস 10-এ হরমোন চ্যাপ্টারে, 11-এ হরমোন চ্যাপ্টারে পড়েছ। এবার আমরা সরাসরি আসছি যে গ্রাফিয়ান ফলিকল। একটা গ্রাফিয়ান ফলিকল সম্পর্কে আমরা একটু জানি। অ্যাকচুয়ালি এখানে গ্রাফিয়ান ফলিকলের ছবিটা আমি আলাদা করে একটা জায়গায় দেখাচ্ছি। সেই গ্রাফিয়ান ফলিকলের ছবিটা দেখতে পারলে তোমরা দেখতে পাবে। দেখো এখানে দেওয়া আছে, হাতের কাছে এটা পেলাম। দেখো ফার্স্ট ছবিটা হলো প্রাইমোরডিয়াল ফলিকল, তার ভেতরে সিঙ্গেল লেয়ার অ্যান্ড উইথ ওসাইট। তারপরে প্রাইমারি ফলিকল সিঙ্গেল লেয়ার থেকে ডাবল লেয়ার, তারপরে আস্তে আস্তে গ্র্যানুলোসা কোষ, তারপরে দেখে নাও সেকেন্ডারির পরে এটা হচ্ছে টার্সিয়ারি, তারপরে এটাকে আমরা বলি গ্রাফিয়ান ফলিকল। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ গ্রাফিয়ান ফলিকল, যার ভেতরে রয়েছে সেকেন্ডারি উসাইট, তার চারদিকে আবরক করোনার রেডিয়েটা, তার বাইরে একটি ফাঁকা জায়গা অ্যান্ট্রাম উইথ ফ্লুইড, তার বাইরে গ্রানুলোসা সেল লেয়ার, তারপরে থিকা ইন্টারনা আর থিকা এক্সটার্না, আর এই গোড়ার কাছে সেকেন্ডারি উসাইটটাকে ধরে রেখেছে কিউমিউলাস উফ। এই হলো গ্রাফিয়ান ফলিকল। আমি আরেকটি বিদেশি বই থেকে তোমাকে ছবিটাকে দেখাচ্ছি। দেখো এখানেও তোমরা দেখতে পাবে একই ম্যাচিওর ওভারিয়ান ফলিকল, থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, মেমব্রেনা গ্র্যানুলোসা। এটা ফলিকিউলার ক্যাভিটি বা ফলিকিউলার অ্যান্ট্রাম, এটা ওভাম, এটাকে আমরা বলি সেকেন্ডারি উসাইট, তার বাইরে কিউমিউলাস উফোরাস, জোনা পেলুসিডা, আর এই হয়ে গেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রাফিয়ান ফলিকল। আচ্ছা, এইবার দেখো এই গ্রাফিয়ান ফলিকল তৈরি হওয়া, তাহলে এইখান থেকে এতটা এফএসএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা সবাই জানি মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য 28 দিন সময় লাগে। 28 দিনের প্রথম 14 দিন এফএসএইচ নিয়ন্ত্রিত, পরের 14 দিন এলএইচ নিয়ন্ত্রিত। এই প্রথম 14 দিনে প্রাইমোরডিয়াল ফলিকল থেকে সেকেন্ডারি, তারপরে তার পরিণতি এবং অবশেষে গ্রাফিয়ান ফলিকল হয়ে যাওয়া, এই 14 ডে অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, এটাকে আমরা বলি টোটাল এফএসএইচ কন্ট্রোলড। এবং এই সময় এইটা সেকেন্ডারি উসাইট, অর্থাৎ মিওসিস 1 শেষ করে সেকেন্ডারি উসাইট অবস্থাতে থেকে যায়। এইবার 14তম দিবস মেনস্ট্রুয়াল সাইকেলে
গ্রাফিয়ান ফলিকলটা যায় ফেটে। ফেটে গেলে রাপচার অফ দ্য গ্রাফিয়ান ফলিকল, সেখানে তোমরা দেখতে পাবে এফএসএইচ এর পরিমাণ রক্তে কমে যায়, এলএইচ এর পরিমাণ রক্তে বেড়ে যায়, লিউটিনাইজিং হরমোনের সক্রিয়তায় রাপচার অফ দ্য গ্রাফিয়ান ফলিকল অ্যান্ড ইমার্জেন্স অফ দ্য ডিসচার্জ অফ দ্য সেকেন্ডারি উসাইট। এই যে সেকেন্ডারি উসাইট গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়ে বেরিয়ে গেল, এই ঘটনাটাকে বলা হচ্ছে ওভিউলেশন। দ্যাট 14 ডে অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেলে এলএইচ এর প্রভাবে এই ঘটনাটা ঘটে। আর দ্য রেমনেন্ট মানে অবশিষ্টাংশ, অর্থাৎ এই গ্রাফিয়ান ফলিকলের অবশিষ্টাংশ একটি গ্রন্থিতে পরিণত হয়, তার নাম কর্পাস লুইটিয়াম। ঠিক আছে, এই কর্পাস লুইটিয়াম যদি প্রেগনেন্সি এসে যায়, তাহলে এই কর্পাস লুইটিয়ামটা গুরুত্বপূর্ণ, কারণ গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন ক্ষরণ হয়, কিন্তু এইটা থেকে প্রজেস্টেরন ক্ষরণ হয়। ইউ নো দ্য ফাংশন অফ প্রজেস্টেরন। এন্ডোমেট্রিয়াম তৈরি করা, ভ্রূণ গঠনে সাহায্য করা, ভ্রূণের পরিস্ফুরণ ডেভেলপমেন্টে সাহায্য করা, অ্যাবর্শন প্রতিরোধ করা, এরকম বিভিন্ন কার্যাবলী দরকার। তাই যত 6 মাস পর্যন্ত ভ্রূণ গঠন অবধি এই কর্পাস লুটিয়াম থেকে যায়, তখন সেই কর্পাস লুটিয়ামকে বলা হচ্ছে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি। কিন্তু যদি ফার্টিলাইজেশন না হয়, তাহলে এই যে 14তম দিবস 14 ডে অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেলে এখানে শেষ হয়েছিল, এইখান থেকে এতটা বাকি 14 দিনে শেষ হয়ে যাবে। তখন এই কর্পাস লুটিয়ামটা আস্তে আস্তে ছোট হয়ে বিলীন হয়ে যাবে, কর্পাস অ্যাবলিকান্সে পরিণত হবে, ছোট দানায় পরিণত হবে, নষ্ট হয়ে যাবে। আবার সাইকেল শুরু হবে অন্য ওভারিতে। একটা মেনস্ট্রুয়াল সাইকেলে লেফট ওভারিতে, পরের মেনস্ট্রুয়াল সাইকেলে রাইট ওভারিতে কাজ হবে। এই যে দেখতে পাচ্ছ যে কর্পাস লুটিয়াম হুইচ ইজ ফুলি ফর্মড, এটা পিতাভ বর্ণের, অর্থাৎ এটা দেখতে হলুদ রঙের। বলে কেন? কারণ এতে লিউটিন গ্র্যানিউলস থাকে, এবং এখানে তোমরা লক্ষ্য করো কিছু শাঙ্কবাকার কোষ কনিক্যাল শেপের সেল আছে, লিউটিন গ্র্যানিউলস পূর্ণ, এবং এটা একটা টেম্পোরারি গ্ল্যান্ড, এবং নিষেকের 3-4 মাস 6 মাস পর্যন্ত ভ্রূণকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন সরবরাহ করার কাজে সাহায্য করে। আর যদি কোনোভাবে ফার্টিলাইজেশন তো না হলেও, তাহলে 28তম দিবসে বিলীন হয়ে যাবে, তাকে বলে কর্পাস অ্যাবলিকান্স। আচ্ছা, এ প্রসঙ্গে আমার কথা বলার আছে। আমি দেখালাম যে এখানে প্রাইমারি ফলিকল থেকে মাত্র একটা গ্রাফিয়ান ফলিকল তৈরি হলো, একসাথে এফএসএইচ 2-3টে প্রাইমারি ফলিকলসকে উদ্দীপিত করে, মাত্র একটি তার মধ্যে গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়। যারা গ্রাফিয়াল ফলিকলে পরিণত হতে পারে না, তাদের আমরা বলি অ্যাট্রেটিক ATRETIC অ্যাট্রেটিক ফলিকল। ঠিক আছে, তাহলে আমরা ওভারি সম্পর্কে জানলাম। এবারে আমাদের ওভারির কাজ কি? ওভারির কাজ হচ্ছে ডিম্বাণু উৎপাদন করা। ওভারির কাজ হচ্ছে উজেনেসিস প্রক্রিয়ায় ডিম্বাণু উৎপাদন করা। তো ডিম্বাণু উৎপাদন করা যার কাজ, সেই উজেনেসিস প্রক্রিয়াকে আমরা এবার আলোচনা করব। দেখো, এখানে উজেনেসিস প্রক্রিয়াকে সম্পাদন করার জন্য আমাদের এফএসএইচ এলএইচ এর অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা জানি হাইপোথিলামাস থেকে খরিত হয় জিএনআরএইচ, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। সেটা অগ্রপিটুইটারিকে উদ্দীপিত করে, অ্যাডেনোহাইপোফাইসিস পাস ডিস্টালিস। সেখানে তার থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন খরিত হয়, পজিটিভ ফিডব্যাক। এফএসএইচ প্রাইমারি ফলিকলকে গ্রাফিয়ান ফলিকলে পরিণত করে, গ্রাফিয়ান ফলিকল ইস্ট্রোজেন ক্ষরণ করে, ইস্ট্রোজেন জরায়ুকে উদ্দীপিত করে। আবার নেক্সট 14 ডে এলএইচ লিউটিনাইজিং হরমোন পিত গ্রন্থি, যেটাকে আমরা একটু আগে বলেছিলাম কর্পাস লিউটিয়াম, তাকে উদ্দীপিত করে। সেখান থেকে প্রজেস্টেরন খরিত হয় এবং জরায়ু গঠনে সাহায্য করে। পিত গ্রন্থি ইনহিবিন ক্ষরণ করে, যা নেগেটিভ ফিডব্যাক করে এলএইচ ক্ষরণে বাধা সৃষ্টি করতে পারে। আর জিএনআরএইচ ক্ষরণে বাধা সৃষ্টি করে, যাতে পিটুইটারি অগ্রখণ্ড
FSH LH ক্ষরণ করতে বাধা দেয়। এটা পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক টু কন্ট্রোল উজেনেসিস। ঠিক আছে? আচ্ছা, এই যে উজেনেসিস যে প্রক্রিয়াটি, এটা কিভাবে সম্পন্ন হয়? দেখো, উজেনেসিস প্রক্রিয়াটির সম্পন্ন করার ক্ষেত্রে আমরা আলোচনা করি, এই যে উজেনেসিস প্রক্রিয়াটি সম্পন্ন করার ক্ষেত্রে আমরা কতগুলো ফেজ নিয়ে আলোচনা করব। বলছে যে প্রাইমারি উসাইট অর্থাৎ ভ্রূণাবস্থায় আমি তোমাদের এক্ষুনি বলেছিলাম যে ডিম্বাশয়ের মধ্যে যে জার্মিনাল এপিথেলিয়াম, তার কয়েকটি কোষ পার্শ্ববর্তী কোষ থেকে একটু আলাদা হয়ে যায়, একটু বড় হয়ে যায়, তখন তাদের মাইটোসিস হয়। এবং মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আদি ডিম্বাণু, যাকে আমরা বলি উগোনিয়াম, তৈরি করে, যেটা ডিপ্লয়েড। এবং এই উগোনিয়াম বিভাজিত হয়ে তৈরি করে প্রাইমারি উসাইট। দেখে নাও, এই হলো প্রাইমারি উসাইট। এইবার বিভাজিত হয়। প্রাইমারি উসাইডে 46টা ক্রোমোজোম থাকে। ঠিক আছে? এই প্রাইমারি উসাইডের এবার হচ্ছে দ্বিতীয় ফেজ, হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজের পর দ্বিতীয় ফেজটাকে আমরা বলি গ্রোথ ফেজে কি হয়? প্রাইমারি উসাইটটা বহুদিন যাবৎ, প্রায় 12-14 বছর অবিকৃত থেকে যেতে পারে। পিউবার্টি, বয়ঃসন্ধিকালে পিটুইটারি গ্রন্থির যে FSH এর প্রভাবে প্রাইমারি উসাইটটা কিন্তু গ্রোথ ফেজে ঢুকে পড়ে, নিউট্রিয়েন্ট সংগ্রহ করে, আকারে বড় হয়। এটাকেই আমরা বলছি গ্রোথ ফেজ। নেক্সট থার্ড ফেজ, তাহলে মাল্টিপ্লিকেশন ফেজ বললাম, যেখানে আমরা প্রাইমারি উসাইট তৈরি করার কথা বললাম ফ্রম উগোনিয়াম। আমি গ্রোথ ফেজ বললাম, যেখানে প্রাইমারি উসাইট ডিউরিং পিউবার্টি FSH এর অ্যাক্টিভিটিতে আকারে বড় হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তারপরে ম্যাচুরেশন ফেজ বললাম, যেখানে প্রাইমারি উসাইটটা মিওসিস হয়ে একটা সেকেন্ডারি উসাইট এবং একটি ফার্স্ট পোলার বডি তৈরি করলো, এবং এটা মেটাফেজ 2 দশাতে থেকে গেল, অর্থাৎ মিওসিস 2 কমপ্লিট হলো না, এই অবস্থাতে থেকে গেল। ঠিক আছে? অর্থাৎ দুটো অসম আকৃতির কোষ তৈরি হলো, একটা সেকেন্ডারি উসাইট আর একটাকে আমরা বললাম ফার্স্ট পোলার বডি, অ্যান্ড দ্য সেকেন্ডারি উসাইট ইজ ইন মেটাফেজ 2 কন্ডিশন, অর্থাৎ ইনকমপ্লিট মিওটিক 2 ডিভিশন। হচ্ছে এটা নিষ্ক্রিয়, এই কোষটা হচ্ছে নিষ্ক্রিয়, ফার্স্ট পোলার বডিটা নিষ্ক্রিয়, এটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, সাইটোপ্লাজমের একটা কোণে অবস্থান করবে। আর সেকেন্ডারি উসাইট যেটা গঠিত হলো, সেটা একটি জোনা পেলুসিডা নামক আবরণ তৈরি করবে। জোনা পেলুসিডা, এই যে সেকেন্ডারি উসাইটটা, এর পরবর্তীকালে জোনা পেলুসিডা নামক আবরণ তৈরি করবে এবং দ্বারা আবৃত থাকবে, এবং তার ভেতরে করোনা রেডিয়েটা নামক একটা লেয়ার তৈরি হবে। LH, লিউটিনাইজিং হরমোনের যে প্রভাব, তার প্রভাবে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল যাবে ফেটে গেলে, এই ফেটে যাওয়ার ফলে এই গ্রাফিক্যান ফলিকল ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে যাবে। এই যে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে গেল, এই সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে গেল, ডিসচার্জ ওভাম লেখা আছে, অ্যাকচুয়ালি এটা হবে ডিসচার্জ সেকেন্ডারি উসাইট। ঠিক আছে? গ্রাফিয়ান ফলিকল বিদারণের পর যেই বেরিয়ে যাবে, এই সময় ফার্স্ট পোলার বডিটা কিন্তু গৌণ উসাইটটা তৈরি হলো। এই যে সেকেন্ডারি উসাইটটা তৈরি হলো, এটা মেটাফেজ 2 কন্ডিশনে থেকে গেছে। যদি নিষেক হয়, দেখো আমি এই ছবিটা দেখাচ্ছি, যদি নিষেক হয়, এই যে শুক্রাণু প্রবেশ করার সুযোগ পায়, তাহলে অ্যারেস্টেড ইন মেটাফেজ 2, অর্থাৎ মিওসিস 2 বিভাজন সম্পূর্ণ না অবস্থায় থাকলে 48 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যাবে। না হলে কোথায় যাবে? দেখো একটু ছবিটা দেখাই আমি তোমাদের। এই যে ছবিটায়, এখানে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে এইখান দিয়ে ওভারি থেকে বেরিয়ে ওভিডিউকাল ফানেল দিয়ে এর ভেতরে ঢুকে পড়বে। কার ভেতরে? ইনফান্ডিবুলাম অফ দ্য ইউটেরাইন টিউব, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢুকে পড়বে।
ঠিক আছে, ঢুকে পড়বে এবং মেটাফেজ 2 কন্ডিশনে থাকবে, 48 ঘন্টা পর্যন্ত থাকবে। 48 ঘন্টা পর সেটা নষ্ট হয়ে যাবে। 48 ঘন্টা পর, তার মানে এখান থেকে এইটা যে এখানে ফেটে গেছে, ফেটে গিয়ে বেরিয়ে এখানে চলে গেছে, এইখানে অবস্থান করবে। এই অ্যাম্পুলারি ইসমিক রিজিয়ান, কি বললাম, অ্যাম্পুলারি ইসমিক রিজিয়ানে অবস্থান করবে, অ্যাম্পুলারি ইসমিক রিজিয়ানে অবস্থান করবে। মিওসিস টু অবস্থাতে 48 ঘন্টাতে থাকবে। বিভাজন সম্পূর্ণ হবে তখন যদি যদি এইখান দিয়ে শুক্রাণু প্রবেশ করে এদিক দিয়ে পৌঁছায়, এইখানে শুক্রাণু এসে তাকে নিষিক্তকরণের অবস্থা সৃষ্টি হয়, তবে অ্যারেস্টেড উজেনেসিস উইল বি কমপ্লিটেড এবং পরিণত ওভাম তৈরি হবে এবং প্রতিটি বডি আরও দুটো পোলার বডি তৈরি করবে, মানে দ্বিতীয় পোলার বডি তৈরি করবে। দেখো, ফার্টিলাইজড ওভাম ইফ নট ফার্টিলাইজড দেন দ্য উসাইট উইল বি ডিস্ট্রয়েড ইন মেটাফেজ 2, ওই অবস্থাতেই নষ্ট হয়ে যাবে। দিস ইজ উজেনেসিস। অর্থাৎ উজেনেসিসের তাৎপর্যটা কি? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ উজেনেসিস? একটা উগুনিয়ম থেকে একটা ওভাম 3টি পোলার বডি তৈরি করা, দেখে নাও। এবং মিওসিস হওয়ার ফলে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট তৈরি করা, স্ত্রী গ্যামেট। এখানে ক্রসিং ওভারও ঘটে, তার ফলে নূতন প্রজাতির সৃষ্টির, নূতন বৈশিষ্ট্য সম্পন্ন গঠনের সৃষ্টির একটা সম্ভাবনা থেকে গেল। ঠিক আছে, আমরা এইবার আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাহলে কি শিখলাম আমরা? রিপ্রোডাক্টিভ সিস্টেম যেমন জানলাম, ওভারি কমপ্লিট করলাম, উজেনেসিস কমপ্লিট করলাম। এবারে আমরা আসবো যে হোয়াট আর দ্য অ্যাক্সেসরি অর্গানস অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম। দেখো, এই ছবির মধ্যে আমরা ফ্যালোপিয়ান টিউব দেখিয়েছি। দিস ইজ ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের এটাকে বলা হচ্ছে ফিমব্রি, এটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলার লিগামেন্ট। এই খাঁজের জায়গাটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা অফ দ্য ইউটেরাইন টিউব, বা এটাকে বলা হচ্ছে ইসথমাস, ওপেনস টুয়ার্ডস দ্য ইউটেরাস। তাহলে আমি এবার এই ফ্যালোপিয়ান টিউব নিয়ে কিছু কথা বলি। এই ফ্যালোপিয়ান টিউবে তোমরা দেখলে ইউটেরাইন অংশ, ঠিক আছে, তোমরা দেখলে ইসথমাস, তোমরা দেখলে অ্যাম্পুলা, তোমরা দেখলে ইনফান্ডিবুলাম, এবং শেষ ভাগে তোমরা ফিমব্রি, এই স্ট্রাকচারটা লক্ষ্য করলে। কারণ এটা ডিম্বাণু পরিবহন হয়, এখান দিয়ে ডিম্বাণুটা যায়। আর এই যে ফ্যালোপিয়ান টিউবের ইনার ওয়াল, এটা মানে সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে। এই সিলিয়েটেড এপিথেলিয়াম এর মধ্যে থাকার জন্য এখানে যে জাইগোট হয়, জাইগোটের পরে মরুলা হয়, ব্লাস্টুলা হয়, তা গড়িয়ে 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 ইউটেরাসে এসে পড়তে পারে। ঠিক আছে, তাহলে এই হলো ফ্যালোপিয়ান টিউব। তাহলে ফ্যালোপিয়ান টিউবের কাজটা কি? এইখানে শুক্রাণুকে পৌঁছে দেওয়া, এখানে অ্যাম্পুলারি ইসমিক রিজিয়ানে ফার্টিলাইজেশন বা নিষেক সম্পন্ন করা, ওভিডিউকাল ফানেল দিয়ে সেকেন্ডারি উসাইটকে ঢুকতে দেওয়া, এখানে একটা অরিফিস বা ছিদ্র আছে, ঢুকতে দেওয়া, এখানে নিষেক হওয়া, এখানে শুক্রাণুর পরিচলন পথ যাওয়ার পথ তৈরি করা, আর জাইগোট, মুরুলা, ব্লাস্টুলা এইখান দিয়ে গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে ইউটেরাসে এসে নিক্ষিপ্ত হওয়া। এই হয়ে গেল ফ্যালোপিয়ান টিউবের কাজ। এবারে আসছি ইউটেরাস। ইউটেরাসের কি কি অংশ? ফান্ডাস, দেখো উপরের অংশটাকে বলে ফান্ডাস, এই অংশটাকে বলা হচ্ছে বডি, আর এটাকে বলা হচ্ছে সার্ভিক্স। ফান্ডাস, বডি, সার্ভিক্স। এখানে দেখো 3টে লেয়ার আছে। বাইরের লেয়ারটাকে বলছে পেরিমেট্রিয়াম, পেশিবহুল লেয়ারটাকে বলা হচ্ছে মায়োমেট্রিয়াম, ভেতরের লেয়ারটাকে বলছে এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, তাহলে এই যে জরায়ু আমরা ছবিটা দিয়ে দেখি, এই যে জরায়ুতে, অর্থাৎ স্ত্রীদের যে শ্রোণী গহ্বর, পেলভিক ক্যাভিটি, এই পেলভিক ক্যাভিটির মধ্যে মূত্রাশয় মলাশয়ের মাঝে এটা অবস্থান করে এবং নাশপাতির মতো দেখতে। ঠিক আছে, এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলাদের জরায়ু মোটামুটি 6 থেকে 7.5 সেন্টিমিটার, আর মোটামুটি প্রস্থে 5 সেন্টিমিটার, এবং এর যে পুরু হচ্ছে মোটামুটি 3 সেন্টিমিটার।
হ্যাঁ, পরিণত কিন্তু গর্ভবতী নয় এমন জরায়ু মোটামুটি 60 গ্রাম ওজন হয়। 8 মাসের গর্ভাবস্থায় যখন থাকে, মানে এর ভেতরে যখন এন্ডোমেট্রিয়ামে গর্ভাবস্থা অবস্থায় থাকে, তখন এর দৈর্ঘ্যটা কিন্তু বেড়ে যায়, মোটামুটি 18 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয়ে যায়। তাহলে ফান্ডাস, বডি আর সার্ভিক্স, এই হচ্ছে ইউটেরাসের 3টি অংশ। তোমরা সার্ভিক্সটা নিচের দিকে দেখো, এই সার্ভিক্সের নিচের দিকে দেখো, এখানে একটা অরিফিস আছে, অর্থাৎ ছিদ্র, ওএস, ইন্টারনাল ওএস, আর এটা হলো এক্সটার্নাল ওএস হুইচ ওপেন ইনটু দি ভ্যাজাইনা, ভ্যাজাইন ওপেন করছে, আর তার মাঝখানে যে নালীটা সেটাকে বলা হচ্ছে সার্ভাইকাল ক্যানাল। ঠিক আছে, তাহলে এক্সটার্নাল অস্টিয়াম ওএস, ইন্টারনাল অস্টিয়াম, এই যে ওএস, অস্টিয়াম, আমি সংক্ষেপে ওএস এখানে লিখেছি। এই জরায়ুর যে প্রাচীর, আমি যা কি বললাম, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর এন্ডোমেট্রিয়াম, 3টে লেয়ার। পেরি মানে পেরিটোনিয়াম পর্দা, আর মাস্কুলার লেয়ারটা মানে কি, মায়োমেট্রিয়াম, দেখে নাও মায়োমেট্রিয়াম। আর ভেতরের একদম গ্রন্থিময় গ্ল্যান্ডুলার সেলুলার লেয়ার, এই যে গ্ল্যান্ডুলার সেলুলার লেয়ার, এইখানেই এমব্রায়ো ব্লাস্টোসিস্টের ইমপ্ল্যান্টেশন বা রোপণ হয়, এটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম। তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইউটেরাস? এই ইউটেরাসের কাজটা কি? আমি ওভারির কাজ পড়েছি, ফ্যালোপিয়ান টিউবের কাজ পড়েছি, এবার ইউটেরাসের কাজ বলবো। ইউটেরাসের কাজটা কি? যখন ব্লাস্টোসিস্টটা গড়িয়ে তাহলে প্রথমে জাইগোট তৈরি হবে, তারপর মরুলা গড়িয়ে আস্তে আস্তে ব্লাস্টোসিস্ট হবে, ব্লাস্টোসিস্ট এসে এইখানে পড়ে এন্ডোমেট্রিয়ামে এসে আটকে যাবে, রোপিত হবে। ইমপ্ল্যান্টেশন অফ এমব্রায়ো, that is implantation of blastocyst, it is taken place in the endometrium layer of the uterus, এবং এর ভেতরেই, এই ইউটেরাসের ভেতরেই ভ্রূণটা বৃদ্ধি পাবে, 9 মাস 10 দিন ধরে পূর্ণ শিশুতে রূপান্তরিত হবে। তারপর পূর্ণ শিশু প্রসব চলবে, এখান দিয়ে প্রসব হবে, পাচুরেশন, এবং যখন যদি মানে রজস্রাব, যেটাকে আমরা মেনস্ট্রুয়েশন বলি, এই মেনস্ট্রুয়েশনটা এখান দিয়েই হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল স্ট্রাকচার। এবার নেক্সট ওয়ান কি, আমাকে যেটা পড়াতে হবে সেটা কি? সেটা হলো আমি স্ত্রী জননতন্ত্রের আরও যে স্ট্রাকচারটা পড়াতে চাই, সেই স্ট্রাকচারটা কি? আমরা জানো, আমরা ছবি দিয়ে দেখাচ্ছি, ছবি দিয়েই দেখাতে হবে। দেখো, দিস ইজ ফিমেল এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ পার্ট, ফিমেল এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ পার্ট। এই ফিমেল এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ পার্ট আমাদের সেখানে কি দেখাচ্ছে? এটাকে আমরা বলছি বহিস্থ যৌনাঙ্গ। দেখো, এই বহিস্থ যৌনাঙ্গের মধ্যে আমরা এটাকে, উপরের অংশটাকে বলছি মন্স পিউবিস। দিস ইজ দ্য পার্ট উইদাউট পিউবিক হেয়ার। তার নিচে দিস ইজ কল্ড প্রিপিউস, ওকে? প্রিপিউসের ঠিক নিচে একটা উঁচু মতো অংশ, ইট ইজ কল্ড ক্লাইটোরিস। ঠিক আছে, এই ক্লাইটোরিস যে অংশটি, এই যে দিস ইজ দ্য ক্লাইটোরিস, এই ক্লাইটোরিস যে অংশটা, একটা ক্ষুদ্র দণ্ডাকার একটা মাস্কুলার স্ট্রাকচার। ঠিক আছে, এটা পুরুষদের গ্ল্যান্স পেনিস, তার একটা সমসংস্থ অঙ্গ। আচ্ছা, তারপর কি দেখছো? তারপরে দেখো এইখানে কিছু একটা লেয়ার আছে, দেখো ক্লাইটোরিসের দিকে দুটো চামড়ার মতো অংশ, লেবিয়া মাইনোরা। ঠিক আছে, লেবিয়া মাইনোরা, আর বাইরের দিকের এই দুটোকে বলা হচ্ছে লেবিয়া মাইনোরা হলো। আর এইটাই হচ্ছে অরিফিস অফ ইউরেথ্রা, মূত্রছিদ্র। আর ঠিক তার নিচে অরিফিস অফ ভ্যাজাইনা,
ভ্যাজাইনাল অরিফিস মানে এই যে ভ্যাজাইনাটা এইখানে উন্মুক্তি লাভ করছে ভ্যাজাইনাতে, এই যে এর ভ্যাজাইনাল অরিফিস, দিস ইজ ভ্যাজাইনাল অরিফিস, ঠিক আছে। আর এই যে দুদিকে এটাকে বলা ভেস্টিবিউল, আমরা বলি অ্যানাস, মলাশয়ের ছিদ্র, হ্যাঁ। আর এইখানে একটা চামড়া থাকে, তাকে বলে পেরিনিয়াল বডি। দিস ইজ কল্ড এক্সটার্নাল রিপ্রোডাক্টিভ অর্গানস অফ ফিমেল বডি। নেক্সট আমাদের আরেকটা জায়গায় আমাদের আসতে হবে, সেটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড, ব্রেস্ট। ম্যামারি গ্ল্যান্ড আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্ডারি বা গৌণ জনজাঙ্গ। পুরুষদের ক্ষেত্রে এটি ক্ষুদ্র এবং অপরিণত, এবং স্ত্রীলোকদের ক্ষেত্রে শৈশবকালে এটা অপরিণত থাকে, কিন্তু আফটার পিউবার্টি অর্থাৎ বয়ঃসন্ধির পরবর্তী পর্যায়ে এটা ক্রমশ পরিণত হতে থাকে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই সমস্ত হরমোনের প্রভাবে বড় হয়ে একটা প্রমাণ আকার ধারণ করে, এবং গর্ভাবস্থায় ডিউরিং প্রেগনেন্সি এই গ্রন্থি দুটো আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং তো সন্তান প্রসবের পর এখানে প্রোল্যাকটিন বলে হরমোনের প্রভাবে এই স্তনগ্রন্থিগুলো থেকে মিল্ক উৎপাদন হয়, ল্যাকটেশন হয়, ঠিক আছে। আমি এখানে দেখালাম, দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা স্তনগ্রন্থির ফিমেল ব্রেস্টকে দেখানো হয়েছে। তাতে দেখতে পাচ্ছ এটা অ্যাডিপোজ টিস্যু, এবং এতে কিছু সাসপেন্সারি লিগামেন্ট। দিস ইজ নিপলস, ইট ইজ কল্ড ল্যাক্টিফেরাস সাইনাস, ল্যাক্টিফেরাস ডাক্টস, অ্যান্ড দিস আর অ্যালভিওলি জাস্ট লাইক ইয়োর লাংস। এই অ্যালভিওলিগুলো থেকে দুগ্ধ উৎপাদিত হয়। এটা নার্ভ এন্ডিংস মাসেলস আছে, বডি মাসেলস, এখান থেকে দুগ্ধ উৎপাদিত হয়। সাকটোরিয়াল আমি পরে পড়াবো, সাকশন করলে তবে মানে বাচ্চাদের মানে বাচ্চা প্রসবের পর দুগ্ধ উৎপাদন সম্ভব হয়। আমি একটু অন্যরকম দেখাচ্ছি একটা ছবি। এই দেখো, এখানে দেখানো হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। এটা এখানে দেখিয়েছি ইংরেজি বইটা থেকে, বিদেশি বইটা থেকে, এর বাংলা বই দেখছি। ল্যাক্টিফেরাস ডিবিউল, ইট ইজ অ্যাম্পুলা। আর এগুলো হচ্ছে সেই লবিউলস যেগুলো দুগ্ধক্ষরণ করে। একটা লবিউলকে বড় করে দেখানো হয়েছে, তাতে অসংখ্য অ্যালভিওলাই, ঠিক আছে। তাকে আবার বড়, একটা লবিউলকে আরও বড় করে দেখানো হয়েছে, অ্যালভিওলাস। তার এইগুলো আবরণী কোষ, এটাকে মায়োএপিথেলিয়াল সেল বলছে। ব্লাড ভেসেলস আছে, ডাকটিউলস আছে, এবং এগুলো সমস্ত ছোট 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 লিপিড টিস্যু যাতে দুগ্ধ সঞ্চয় করা আছে, ঠিক আছে। এবং এখান থেকে দুগ্ধ উৎপাদিত হয় সেটা বোঝানো হচ্ছে, ঠিক আছে, দুগ্ধ উৎপাদন। আচ্ছা, তাহলে আমরা এই জায়গা থেকে সরে গেলাম। এবারে আমরা স্ত্রী জননতন্ত্রের অনেকটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে ফেললাম, গুরুত্বপূর্ণ অংশ পড়ে ফেললাম। আমরা দেখলাম যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কমপ্লিট করেছি। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রত্যেকটা অংশের পুঙ্খানুপুঙ্খ বিচার করে কার্যকারিতা পড়লাম। মানে ওভারি, দ্য প্রাইমারি সেক্স অর্গান, সেকেন্ডারি সেক্স অর্গান, তারপরে আমরা পড়লাম যে তার স্ট্রাকচার এবং ফাংশন প্রত্যেকটা, এবং তারপরে উজেনেসিস পড়লাম, তারপরে হরমোনাল কন্ট্রোল পড়লাম। এবারে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় যাব, যে দেয়ার আর সাম ডিসঅর্ডার্স ইন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বেশ কিছু ডিসঅর্ডার্স আছে। ডিসঅর্ডার্সগুলোকে নিয়ে একটু গল্প গুজব করা যেতে পারে, আলোচনা। আচ্ছা, মেনস্ট্রুয়াল সাইকেলটাকে আমরা পরে পড়ছি, তার আগে আমরা কিছু প্রবলেমগুলো দেখে নিই, কারণ হুটহাট করে এগিয়ে যাওয়া দরকার নেই, কারণ অনেকটা পড়া হয়ে গেলে তো আর বাড়িতে মুখস্থ পড়তে হবে, পড়িয়ে দিলেই হলো না। হ্যাঁ, পড়িয়ে দিলেই হলো না। তার কি হচ্ছে, প্রথম মেনস্ট্রুয়াল সাইকেলে কিছু প্রবলেম হয় মেয়েদের ক্ষেত্রে। মেনস্ট্রুয়াল সাইকেলে প্রবলেম হয় কীরকম, অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া মানে অনেক
পরিণত হয়েছে, তার মেনস্ট্রুয়াল এজ হয়েছে, অর্থাৎ তারা মেনস্ট্রুয়েশনের বয়স হয়েছে কিন্তু মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তাকে বলা হচ্ছে অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া, ঠিক আছে। আবার বলছে মেনোরেজিয়া। মেনোরেজিয়া মানে অতিরিক্ত মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে, মাত্রাতিরিক্ত রক্ত পড়ছে, ডাক্তার দেখাতে হবে, নাহলে সমস্যা তৈরি হয়। রক্তক্ষরণ বেশি হয়ে গেলে যা সমস্যা হয় সেটা হচ্ছে। আর একটা বলছে ডিসমেনোরিয়া, মানে অনেক সময় লক্ষ্য করা যায় মেয়েদের ক্ষেত্রে ডিসমেনোরিয়া মানে প্রচণ্ড পেইন হয়, কোমরে ব্যথা হয়, পেটে ব্যথা হয়, শারীরিক সমস্যা তৈরি হয়, এরকম মানে যন্ত্রণাদায়ক কিছু ঋতুস্রাব, বাংলায় ইংরেজিতে বলছে মেনস্ট্রুয়েশন, এটা পেইনফুল মেনস্ট্রুয়েশন, এটাকে আমরা বলছি ডিসমেনোরিয়া। আচ্ছা, একটু আগে পড়াচ্ছিলাম যে ব্রেস্ট এবার ক্যান্সার হতে পারে। অনেক সময় হয় কি, মানে ব্রেস্টের মধ্যে কিছু লাম্প ধরা পড়ে, ম্যালিগন্যান্ট যদি হয় তাহলে ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে। অর্থাৎ সার্জারি করে তখন অনেক সময় ব্রেস্টটাকে বাদ দিয়ে দিতে হয়, এবং র্যাশ বেরোতে পারে চারদিকে, এবং সেখানে ফুলে ওঠে, ক্রমাগত ব্যথা হতে থাকে, বুঝলি, তাতে ক্যান্সার হয়। ম্যাসেকটমি করা হয়, এটাকে বলে ম্যাসেকটমি করা হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এটা মানে ভীষণ ফ্যামিলিয়ার, মানে এগুলো হয় জরায়ুর যে সার্ভিক্স লেয়ারটা যেটা বলালাম, সার্ভিক্স, সেই সার্ভিক্স অঞ্চলে ক্যান্সার হতে পারে, সার্ভিক্স অঞ্চলে। আচ্ছা, আমি ছবি দেখিও করাতে পারি, দেখি মানে বোঝাতে সুবিধা হবে। এই যে সার্ভাইকাল রিজিয়ন মানে সার্ভিক্স রিজিয়ন, এই যে সার্ভিক্স রিজিয়ন, এই সার্ভিক্স রিজিয়নে ক্যান্সার হতে পারে, ঠিক আছে। সার্ভিক্স রিজিয়নে ক্যান্সার হতে পারে, সার্ভাইকাল ক্যান্সার। চিকিৎসা আছে, রেডিয়েশন দিতে হয়, হ্যাঁ রেডিয়েশন দিতে হয়, সার্জারি করতে হয়। তাহলে এই ক্যান্সারটা, সার্ভাইকাল ক্যান্সার সাধারণত আর কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এগুলোর দ্বারা আক্রান্ত হলে হয়। তাতে পেলভিক রিজিয়নে প্রচণ্ড পেন হয় এবং প্রচণ্ড ব্লিডিং হতে থাকে, মানে খুব ডেঞ্জারাস, মানে খুব কষ্টকর, তখন সার্ভাইকাল ক্যান্সার বলা হয় ওটাকে। আর একটা হচ্ছে ওভারিয়ান সিস্ট হয়, ওভারির উপরে সিস্ট হয়, ছোটো 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 গুটি 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 গুটি, কখনো কখনো চকলেটের মতো, গুচ্ছ গুচ্ছ আঙুরের থোকার মতো, এরকম সিস্ট হয়ে যায়, তরল পূর্ণ সিস্ট হয়, ঠিক আছে। এটা মানে সার্জারি করতে হয়, ল্যাপারোস্কোপি করে। অনেক সময় কি হয়, এমন একটা এজে সিস্ট এসেছে যে তখন তো আর সিস্টটাকে মানে এমন সিস্ট মানে ওভারি বাদ দিতে পারা যায় না, ওভারি তো তখনও সন্তান ধারণের জন্য অত্যন্ত জরুরি। তখন কি করে অনেক ডাক্তাররা ল্যাপারোস্কোপিক সার্জারি করে ওই সিস্টগুলোকে ফাটিয়ে দিয়ে নষ্ট করে দেয় এবং কিছু বাতিল করে দেয়, চেষ্টা করে। আর একটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। আমি পরবর্তীকালে প্রেগনেন্সি যখন পড়াতাম তখন হয়তো একটু বলতাম, মানে জরায়ুর ভেতরে আমি বলেছিলাম জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ব্লাস্টোসিস্টের রোপণ হয়। দ্য ইমপ্ল্যান্টেশন অফ ব্লাস্টোসিস ইজ ডান অন দ্য endometrium layer of the uterus. বাট আমরা অনেক সময় খুব ভয়ঙ্কর জিনিস দেখি, একটোপিক ইসিটিওপিআইসি। একটোপিক প্রেগনেন্সি মানে কি বলতো, মানে একটোপিক প্রেগনেন্সি ডিম্বনালীতে, মানে যেটাকে আমরা বললাম ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ভ্রূণ গঠন হয়ে গেছে, ভ্রূণ রোপণ হয়ে গেছে, ডেঞ্জারাস। ও ফেটে যাবে, ওর হয় না, ওখানে রোপণ হয় না, কারণ এন্ডোমেট্রিয়ামে রোপণের পর যে ব্লাড কানেকশন হয়, ভ্রূণ এমব্রায়ো তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট সাপ্লাই পেতে পারে, হ্যাঁ, এখানে সেটা পায় না। একটোপিক প্রেগনেন্সি এটাকেই বলা হয়। একটোপিক প্রেগনেন্সি শুড বি অ্যাভয়েডেড। ওটা ওই জন্য অপারেশন করে ওপাশের ডিম্বনালীটা গেল, বাতিল হয়ে গেল, ঠিক আছে। আর একটাকে বলা হয় একটোপিক ওভারি। একটোপিক ওভারি মানে কি জানিস, অ্যাকচুয়ালি ওভারি তো যখন নির্দিষ্ট স্থানে না থেকে নিচের দিকে নেমে যায়, অস্বাভাবিক অবস্থান, অরিজিনাল পজিশন যেখানে ওভারি থাকার কথা সেই জায়গায় না থেকে অন্য জায়গায় একটু নিচের দিকে নেমে গেল, তখন সেটাকে আমরা বলি একটোপিক ওভারি। আচ্ছা, আর একটা হিস্টেরেক্টমি, মানে যারা অপারেশন করে শল্যকে বাদ দেওয়া হয়, কিচ্ছু করাতে হবে, যে ওভারিয়ান সিস্ট হয়ে গেছে, এবার দেখা গেল ইউটেরাইন সিস্ট হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, ইউটেরাসটা এমন অবস্থা হয়েছে ওখানে ইউটেরাসকে রাখা যাবে না, তখন ইউটেরাসকে বাদ দিয়ে দেওয়া হয়, হিস্টেরেক্টমি। নেক্সট, এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিয়াম, জরায়ুর যে ইনারমোস্ট
ব্লাড ভাস্কুলার লেয়ার, হ্যাঁ, ইউটেরাসের একদম ভেতরে অন্তর্গাত্র, হ্যাঁ, যদি ইউটেরাসের বাইরে বৃদ্ধি পেয়ে যায়, গ্রোথটা বাইরের দিকে হয়ে গেল, বেরিয়ে চলে এলো, তখন বলে এন্ডোমেট্রিওসিস। মানে অনেক সময় মেনস্ট্রুয়েশনের সময় এই সমস্ত ক্ষেত্রে প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। নেক্সট হচ্ছে ইনফার্টিলিটি, যেটাকে আমরা বন্ধাত্ম বলি। মানে অনেক মহিলাদের দেখা যায় ডিম্বাণু কম উৎপাদন হচ্ছে, ওজেনেসিসটা কম উৎপাদন হচ্ছে, হরমোনাল ডেফিসিয়েন্সি, হরমোনাল ডিসঅর্ডার থেকে হতে পারে, হ্যাঁ, এবং ভ্রূণ গঠন হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে, ভ্রূণ গঠন, এমব্রায়ো ফর্মেশন হচ্ছে, বাট দ্য ব্লাস্টোসিস ক্যানট বি ইমপ্ল্যান্টেড অন দ্য এন্ডোমেট্রিয়াম লেয়ার। মানে এন্ডোমেট্রিয়ামে রোপিত হতে পারছে না, রোপিত ভ্রূণ রোপিত হতে বাধা পাচ্ছে, বা এমন কোনো হরমোনাল ডিসঅর্ডার হচ্ছে, বা এন্ডোমেট্রিয়াম লেয়ার তৈরিই হতে পারছে না, যার ফলে রোপিত হতে পারছে না। ইট ইজ বন্ধাত্ম, ঠিক আছে, বাংলায়। ইংরেজিতে বলছি ইনফার্টিলিটি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা সমস্যা, সেটা হচ্ছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, অর্থাৎ পেলভিক রিজিয়নে ব্যাকটেরিয়াল ইনফেকশানে এটা হয়। একটা ব্যাকটেরিয়া হচ্ছে গনোকক্কাস ব্যাকটেরিয়া। এই গনোকক্কাস ব্যাকটেরিয়া পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজের জন্য দায়ী। তাহলে আমরা আজকে অনেকটা পড়লাম, আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়লাম, টোটালটাই পড়লাম, তারপরে ওভারি কমপ্লিট করলাম, তারপরে ওভারির ফাংশন করলাম, তারপরে প্রত্যেকটা মানে গ্রাফিয়ান ফলিকল করলাম, তারপরে ওজেনেসিস প্রক্রিয়াটা কমপ্লিট করলাম, ওজেনেসিসের সঙ্গে হরমোনাল যে কন্ট্রোল সেটা পড়লাম। এইবার আমরা পড়ব ওভামের স্ট্রাকচার। ওভাম সেকেন্ডারি উসাইট, আমি একটু আগে তাদের গল্প করছিলাম যে সেকেন্ডারি উসাইট যখন মানে ডিম্বাশয়ের ভেতরে গ্রাফিয়ান ফলিকল বিদারিত হয়, রাপচার অফ দ্য গ্রাফিয়ান ফলিকল, 14 ডে অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, ওভিউলেশন ঘটে, তখন যে সেকেন্ডারি উসাইটটা বেরোচ্ছে, তখন সে মিওসিস 2 এর মেটাফেজ 2 এ থাকে। যদি নিষেক হয় তাহলে মেটাফেজ 2 কমপ্লিট করে পরিণত ওভাম তৈরি হবে। আমি এবারে একটা পরিণত ওভাম এর স্ট্রাকচার পড়ব। দেখো, এই হচ্ছে ডিম্বাণু। একটা ডিম্বাণুর সবার বাইরে একটি লেয়ার, এই লেয়ারটার নাম করোনা রেডিয়েটা। ঠিক আছে, তারপরের লেয়ার জোনা পেলুসিডা, করোনা রেডিয়েটা, জোনা পেলুসিডা। তারপর পেরিভাইটেলাইন স্পেস, সাদা জায়গাটা পেরিভাইটেলাইন স্পেস, তার ভেতরের পাতলা পর্দাটা ভাইটেলাইন মেমব্রেন। তাহলে করোনা রেডিয়েটা, দেন জোনা পেলুসিডা, পেরিভাইটেলাইন স্পেস, পেরি মানে পরিধি, তারপরে ভাইটেলাইন মেমব্রেন, ভেতরে সাইটোপ্লাজম, উপপ্লাজম, আর দেখো ফার্স্ট পোলার বডি দেখাচ্ছে, তার মানে সেকেন্ডারি উসাইট এটা। সুতরাং আমরা দেখছি যে একটা পরিণত যে ওভাম, সেই পরিণত ওভামের যে লেয়ারগুলো আমরা বললাম কি, সবার বাইরে করোনা রেডিয়েটা, তারপর কি বললাম জোনা পেলুসিডা, তারপরে কি বললাম ভাইটেলাইন, পেরিভাইটেলাইন স্পেস, তারপরে কি বললাম ভাইটেলাইন মেমব্রেন, আর ভেতরে উপপ্লাজম, তাতে তুই প্রোনিউক্লিয়াস পাবি, অর্থাৎ হ্যাপ্লয়েড নিউক্লিয়াস পাবি, তাতে সেন্ট্রোজোম আছে, তাতে মাইটোকন্ড্রিয়া আছে, আরএনএ আছে, গ্লাইকোজেন গ্র্যানিউলস আছে, তাতে ইয়ক গ্র্যানিউলস আছে, এবং তাতে 23টা নিউক্লিয়াসে ক্রোমোজোম আছে, 22টা অটোজোম, একটি মাত্র সেক্স ক্রোমোজোম এক্স আছে। ঠিক আছে, এবং এই যে পরিণত ডিম্বাণুটা গঠনকালে এই যে সেকেন্ডারি উসাইট যে প্রান্তে মানে সেকেন্ড পোলার বডিটা, ঠিক আছে, নিক্ষিপ্ত হয়, মানে সেকেন্ড পোলার বডিটা বেরিয়ে যায়, ঠিক আছে, ওই প্রান্তটাকে বলা হচ্ছে অ্যানিমাল পোল, ANIMAL, অ্যানিমাল পোল, আর তার বিপরীতটাকে বলা হচ্ছে ভেজিটাল পোল। ঠিক আছে, সুতরাং আমরা দেখলাম যে এর গঠন,
ওভামের গঠনটাও আমরা কমপ্লিট করলাম। তাহলে আমরা কিন্তু টানা 1 ঘন্টা ধরে অনেকটা পড়াশোনা করে ফেলেছি। আমাদের মনে হয় মানে এইবার একটুখানি অন্য দিকে চলে যাওয়া দরকার। আমরা কি পড়াবো এবারে আমাদের পড়াতে হবে মেনস্ট্রুয়েশন সাইকেল, অর্থাৎ একটা ল্যাটিন শব্দ মেনসিস মানে মান্থ। মেনসিস কথার অর্থ কি? মান্থ। হ্যাঁ, এই মান্থ। আচ্ছা, অর্থাৎ প্রত্যেকটা মেরুদণ্ডী প্রাণী তারা বছরের একটা নির্দিষ্ট সময়ে তারা যৌন সক্রিয় হয়। ঠিক আছে, এই সময়টাকে আমরা বলি ব্রিডিং পিরিয়ড, ব্রিডিং সিজন। এই সময় পুরুষ স্ত্রী প্রাণীদের যৌনাঙ্গগুলো পূর্ণ সক্রিয় হয়ে থাকে। হ্যাঁ, একটা শারীরিক মানসিকভাবে তারা যৌন মিলনে সক্রিয় হয়ে থাকে। প্রজনন ঋতুতে একটা স্ত্রী প্রাণীর যৌনাঙ্গে এরকম এক বা একাধিক কিছু চক্রাকার পরিবর্তন ঘটে। মানুষের ক্ষেত্রে এই পরিবর্তনটাকে আমরা বলি মেনস্ট্রুয়াল সাইকেল, রজচক্র। আর মানুষ ছাড়া অন্য প্রাণীদের ক্ষেত্রে এই চক্রকে বলা হচ্ছে ইস্ট্রাস সাইকেল। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল মানেটা কি? মানে একজন মহিলা পিউবার্টি বা বয়ঃসন্ধি দশার শুরু থেকে মেনোপোজ মানে যখন তার মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যাবে, রজস্রাব শুরু হওয়াটাকে বলা হচ্ছে মেনার্কি। সাধারণত মেয়েদের 10 থেকে 12 বছর বয়সে সেটা শুরু হয়, মেনার্কি। আর একটা শব্দ বললাম পজ মানে বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ মেনস্ট্রুয়েশন সাইকেল নিবৃত হওয়া। ঠিক আছে, সেটা মোটামুটি 40 থেকে 50 বছর বয়সে এসে রজস্রাবটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই যে রজস্রাব যখন ঘটে, এটা মোটামুটি প্রত্যেকটি যৌন জীবনে গড়ে 28 দিন অন্তর এই জিনিসটা চলতে থাকে। যখন মেনস্ট্রুয়েশন বা রজস্রাব হয়, রক্তক্ষরণ হয়, তখন 28 দিন অন্তর অন্তর জরায়ুর এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ভগ্ন হয়ে যায়, ভেঙে যায়। যদি নিষেক না হয়, তখন এই ভগ্ন বিচ্ছিন্ন এন্ডোমেট্রিয়াম টিস্যু সেল, আনফার্টিলাইজড ওভাম, লিউকোসাইট সেল, মিউকাস সমস্ত সঙ্গে মিশে রক্তের সঙ্গে ভ্যাজাইনা দিয়ে যোনিপথে মেনস্ট্রুয়েশন হয়ে যায়। হ্যাঁ, এই মেনস্ট্রুয়েশন সঙ্গে গৌণ পরডিম্বাণুটাও তো বেরিয়ে যায়, ওটা কোনো কাজে লাগেনি বলে। এই গৌণ পরডিম্বাণু থেকে একটি রাসায়নিক পদার্থ খরিত হয়, নাম প্লাজমিন। এই প্লাজমিন নামক যে রাসায়নিক পদার্থটি উপস্থিতিতে রজস্রাবের রক্ত ক্লট করে না। দ্য ব্লাড হুইচ ইজ emerge from the vagina during menstruation, the secondary oocyte secrete a chemical component called plasmin, Plasmin, and it is responsible not to clot the blood during menstruation. ঠিক আছে, জরায়ু থেকে যদি ক্লট রক্ত বেরোচ্ছে, বুঝতে হবে ওই রক্ত অন্য কোনো স্থান থেকে খরিত হচ্ছে, কিন্তু রজস্রাবের সঙ্গে নয়। রজস্রাবের সঙ্গে ক্লটেড ব্লাড বেরোবে না। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে এই যে মেনস্ট্রুয়াল সাইকেল, এই মেনস্ট্রুয়াল সাইকেল গড়ে 28 দিন +- 3 days, মানে 25 থেকে 30 দিনের মধ্যে স্থায়ী হয়। হ্যাঁ, এবং এই মানে মেনস্ট্রুয়েশনের কতগুলো ফেজ আছে, ফেজ নিয়ে আমাদের পড়তে হবে বা আলোচনা করতে হবে। আমরা সেইভাবেই পড়ার চেষ্টা করব। একটু দাঁড়াও, ইনফরমেশনটা তৈরি করি।
দেখো, হাইপোথ্যালামাস, তার থেকে তৈরি হচ্ছে জিএনআরএফ, অর্থাৎ গোনাডোট্রপিন রিলিজিং ফ্যাক্টর, যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি অর্থাৎ পিটুইটারি গ্রন্থির অ্যাডেনোহাইপোফাইসিসের ফার্স্ট ডিস্টালিস অংশের গোনাডোট্রপকে কোষকে উদ্দীপিত করে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুইটিনাইজিং হরমোন ক্ষরণে সাহায্য করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, তার কাজ ওভারিয়ান সাইকেলটাকে কমপ্লিট করা, অর্থাৎ প্রথম 14 দিনে প্রাইমোর্ডিয়াল ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল তৈরি করতে সাহায্য করা। এলএইচের কাজ গ্রাফিয়ান ফলিকলটাকে ফাটিয়ে ওভিউলেশন প্রক্রিয়ায় সেকেন্ডারি উসাইটটাকে বের করে দেওয়া। এই সময় এখানে ইস্ট্রোজেন সাহায্য করে। আর এইখানে এই যে কর্পাস লুটিয়ামটা তৈরি হয়, সেই কর্পাস লুটিয়ামটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়। সেখানে এই কর্পাস লুটিয়াম তৈরি করে প্রজেস্টেরন। আর এই ইস্ট্রোজেন প্রথম 14 দিনে ইউটেরাসে কি কাজ করে? এটা তো ওভারির ভেতরে হলো। এই সময় ইউটেরাসে কি কাজ চলে সেটা দেখো। ও ইউটেরাইন সাইকেল, এটা তো ওভারিয়ান সাইকেল শেখালাম। প্রথম 14 দিন এফএসএইচ এর প্রভাবে হয়, পরের 14 দিন এলএইচ এর প্রভাবে হয়। এই 14 দিনে এফএসএইচ এর প্রভাবে ইস্ট্রোজেনের সক্রিয়তায় ইউটেরাসে কি কাজ চলে? পরের 14 দিন এই যে কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরনের সক্রিয়তায় কি কাজ চলে, এইটাই তো আমাদের শেখা। দেখো 1 2 3 4 5 6 7 8 করে 28 দিন আবার নেক্সট শুরু করেছে। কি করছে দেখো, এই ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে আমরা মেনস্ট্রুয়াল ফেজ হচ্ছে প্রথম 4 দিন, মেনস্ট্রুয়াল ফেজ। তারপরে পরের 10 দিনকে বলা হচ্ছে, দেখো প্রলিফেরেটিভ, এটা ভুল লেখা আছে, প্রলিফেরেটিভ ফেজ। তারপরে কি, তাহলে 10-14 দিন হয়ে গেল, ইস্ট্রোজেনের কাজ এখানে শেষ। এবারে চলছে সিক্রেটারি ফেজ, 14th, পরের 14 দিন দিয়ে শেষ, 28 দিন শেষ, দেন নেক্সট ফেজ শুরু হয়ে যাচ্ছে। তাহলে এই যে মেনস্ট্রুয়াল সাইকেলের ঘটনাগুলো এইভাবে চলতে থাকে, ঠিক আছে, এইভাবে চলতে থাকে। তাহলে কি কি ফেজ? মেনস্ট্রুয়াল ফেজ, প্রলিফেরেটিভ ফেজ, ওভিউলেটরি ফেজ, আর এটাকে বলা হচ্ছে সিক্রেটারি ফেজ। এবার আমরা আলোচনা করি কিভাবে জিনিসটা ঘটে। দেখো, মেনস্ট্রুয়াল সাইকেলের যে প্রথম ফেজ ফলিকিউলার ফেজ বলে আলোচনা করতে পারি। ফলিকিউলার ফেজে কি হয়? এফএসএইচ এর প্রভাবে প্রাইমোর্ডিয়াল ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল এবং আলটিমেটলি গ্রাফিয়ান ফলিকল তৈরি হওয়া, ঠিক আছে। তখন রক্তে এফএসএইচ এর পরিমাণটা বেশি থাকে, এফএসএইচ এর পরিমাণটা বেশি থাকে, এটাকে আমরা শিখলাম। এবারে কি, তারপরে বলছে যে এখানে ওভিউলেটরি ফেজ, সেখানে এটা হবে, অর্থাৎ পরিণত ডিম্বথলি থেকে বেরোবে, সেকেন্ডারি উসাইটটা বেরোবে, ঠিক আছে। তারপর কি ফেজ? লিউটিয়াল ফেজ, অর্থাৎ যেখানে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত এলএইচ এর প্রভাবে কর্পাস লুটিয়াম তৈরি হবে। কর্পাস লুটিয়ামটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করতে থাকবে, ঠিক আছে। কারণ প্রোজেস্টেরন হরমোনের কাজ হবে কি করে জরায়ুর এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে রেডি করে রাখা। যদি নিষেক হয়, ফলে জাইগোট তৈরি হবে, মোরোলা ব্লাস্টুলা তৈরি হবে, ব্লাস্টোসিস্ট এসে রোপিত হবে, তাই তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। আর লাস্ট মেনস্ট্রুয়াল ফেজকে কি বললাম, এখানে 28 দিনের মাথায় শুরু হবে, 3-4 দিন স্থায়ী থাকবে এবং আমরা বললাম যে পিত গ্রন্থিটা সম্পূর্ণ ছোট হয়ে যাবে এবং প্রোজেস্টেরন ক্ষরণটা বন্ধ হয়ে যাবে, ইস্ট্রোজেন ক্ষরণটা বেড়ে যাবে এবং জরায়ু থেকে রজস্রাব হতে থাকবে, ঠিক আছে। তার মানে আমরা এবার যদি এই 4টে ফেজকে আমরা দেখি
তাহলে আমরা কি দেখতে পাবো সেটা একটু দেখো, শব্দচিত্র দিয়ে একটু আলোচনা করলে আরো ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে রিপেয়ারিং অ্যান্ড প্রলিফারেটিভ ফেজ 6 to 13 days। এই সময় ডিম্বাশয়ের কি পরিবর্তন হয়? পিত্ত গ্রন্থি কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে গেছে, প্রোজেস্টেরন ক্ষরণ বন্ধ হয়ে গেছে, ডিম্বথলিটা ধীরে ধীরে পরিণত হচ্ছে, ইস্ট্রোজেন ক্ষরণ হচ্ছে এবং 14 দিন শেষ ওভিউলেশন ঘটছে, তাতে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে গেল, পিত্ত গ্রন্থি তৈরি হয়ে গেল। ঠিক আছে, জরায়ুতে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা পুরু হতে লাগলো এবং তার গ্রন্থিগুলো বড় হতে লাগলো, কুণ্ডলীকৃত হতে লাগলো। আমি আবার ছবি দেখিয়ে বোঝাচ্ছি পরে। এখানে ইস্ট্রোজেন এফএসএইচ কাজ করছে। ওভিউলেটরি ফেজ 14 দিনের 13 দিন পর্যন্ত, তারপরে 14 থেকে 15 দিন, অর্থাৎ গ্রাফিয়ান ফলিকলটা ফেটে গেল এবং সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে গেল, এন্ডোমেট্রিয়ামটা পুরু হয়ে গেছে, গ্রন্থিময় রক্তবাহান্বিত হয়ে গেছে, ইস্ট্রোজেন এলএইচ গ্রাফিয়ান ফলিকলকে ফাটিয়ে সেকেন্ডারি উসাইটটাকে বের করে দিয়েছে। লিউটিয়াল ফেজ 16 থেকে 28 দিন, পিত্ত গ্রন্থিটা পুনর্গঠিত হচ্ছে, প্রচুর প্রোজেস্টেরন ক্ষরণ করছে, পিত্ত গ্রন্থিটা পরে নষ্ট হয়ে গেছে শেষের দিকে, এন্ডোমেট্রিয়াম আরও পুরু হচ্ছে, যদি ফার্টিলাইজড হয়ে যায় তাহলে গ্রন্থিময় হয়ে যায়, আরও সুন্দর কুণ্ডলিত হবে যাতে ব্লাস্টোসিস্ট রূপিত হয়, আর প্রোজেস্টেরন ক্ষরণ করতে থাকে। আর মেনস্ট্রুয়াল ফেজ 1 থেকে 5 দিন, পিত্ত গ্রন্থি শেষ, জরায়ু এন্ডোমেট্রিয়ামটা খসে গেছে, সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, কারণ ব্লাড ভেসেলগুলো ওপেন হয়ে গেছে, মিউকাস ক্ষরণ হয়ে গেছে, অনিষিক্ত ডিম্বাণুটা বেরিয়ে যাচ্ছে, গৌণ পরনিম্বাণু বেরিয়ে যাচ্ছে, প্রোজেস্টেরন কমে গেছে। ঠিক আছে, রজস্রাবটা শুরু হচ্ছে। অর্থাৎ এই হলো মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়াল সাইকেলের পদ্ধতি। ঠিক আছে, আমরা সেই মানে জিনিসটা এক্ষুনি আলোচনা করলাম, মেনস্ট্রুয়েশনটা তাহলে কিভাবে হয়। তাহলে আমরা আর কি শিখলাম? আরেকটা জিনিস শিখলাম, মেনোপজ, রজ নিবৃত্তি, অর্থাৎ এটা ডিম্বাণু নিঃসরণ, রজস্রাব উভয়ই সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে আমরা মেনোপজ বলি। 40-50 বয়সের একজন মহিলা তার এটা হয়, কারণ যত মেনোপজের প্রধান একটা কারণ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। আমি একটু আগে বলছিলাম যে পিটুইটারি গ্ল্যান্ডের যে হাইপোথ্যালামাস, এটা দুটোই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, ফলিকল তৈরি করার জন্য এফএসএইচ এলএইচ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের যদি ঠিকমতো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন খরিত না হয় তাহলে কী করে হবে? আর ডিম্বাশয়ের ভেতরে আস্তে আস্তে যত সময় যায়, প্রাইমোর্ডিয়াল ফলিকলের সংখ্যা কমতে 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 একদম ছোটো হয়ে নিঃশেষিত হয়ে যায়। তাই এই বয়সে এসে, শেষ বয়সে এসে, মানে 40-50 বছর বয়সে এসে আর প্রাইমোর্ডিয়াল ফলিকল, গ্রাফিয়ান ফলিকল তৈরি করার মতো থাকে না। প্রোজেস্টেরন, ইস্ট্রোজেনের মাত্রাও কমে যেতে থাকে, মেনোপজ তাই জন্য ঘটে। এবং মেয়েদের সেই বয়সে জরায়ু, ইউটেরাস, তাদের যে এফেক্টিবিলিটি বা কার্যক্ষমতা সেটা কমে যায়। ঠিক আছে, এই হলো পদ্ধতি। ঠিক আছে।